হ্যালো গাইজ, আজ আমি এক্সপ্লেন করব সেরেন্ডিপিটি এম্বারেস এপিসোড 7। এপিসোডের শুরুতে আমরা হংজু আর জন্নুকে দেখি। হংজু জন্নুকে বলে, তুমি কি অসুস্থ? জন্নু বলে, হ্যাঁ আমি অসুস্থ, আর এজন্যই আমি আমেরিকা চলে গিয়েছিলাম। জন্নু হংজুকে জড়িয়ে ধরে আর বলে, আমার হাত অনেক ব্যথা করে, আমি নিঃশ্বাসও ঠিক করে নিতে পারি না, আর এখন তো আমি নোবেলও লিখতে পারি না। হংজু বলে, আমাকে মাফ করে দাও, আমি এটার ব্যাপারে জানতাম না। তো এটা বলে সে চলে যাচ্ছিল। জন্নু বলে, আমি অসুস্থ, এটা জানার পরও তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হংজু বলে, প্রথমে আমার কি দোষ ছিল, তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে? আর আমি জানতে চেয়েছিলাম আমার কি দোষ ছিল, কিন্তু আমি এখন জানতে পেরেছি আসলে আমার কোনো দোষই ছিল না, আর আমি এখন অন্য কাউকে ভালোবাসি, তোমাকে নয়। তোমার জন্য কোনো ফিলিংস নেই। এটা বলে হংজু চলে যায়। ক্যাংহোকে দেখি। ক্যাংহোর মা ক্যাংহোকে বলে, আমি এখানে তোমাকে নিতে এসেছি, আর আমি তোমাকে নিয়েই যাব। ক্যাংহো বলে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দেব এখানে থাকার জন্য, আর আমি আপনার সাথে যেতে চাই না। অন্যদিকে আমরা দেখতে পাই হংজু হাইজিনকে বলে যে সে প্রজেক্টে কাজ করতে চায় না। হাইজিন বলে, কেন? এর কারণ কি তুমি নাকি জনহো? হংজু বলে, আমার নিজের ইচ্ছাতেই আমি এটা করতে চাচ্ছি না। হাইজিন বলে, ঠিক আছে, আমি তোমাকে ফোর্স করতে পারি না। হাইজিন তাকে তার স্ক্রিপ্ট ফেরত দিয়ে দেয় আর বলে, এখন এটার আর কোনো কাজ নেই। জু ওখান থেকে তার উপর চলে আসে। আমরা হংজুকে দেখতে পাই যে এক জায়গায় খেতে এসেছিল, আর সে কিছু স্কুল স্টুডেন্টের দিকে তাকিয়ে বলছিল এদের লাইফ কত ভালো, এদের ফ্রেন্ডও আছে সাথে ঘুরতে যাওয়ার জন্য। ওখান থেকে একটি মেয়ে হংজুর সাথে কথা বলছিল। তখন একটি ছেলে বলে, এই কথা বলো না, ওনাকে আমার কাছে অনেক আজব লাগছে। হংজু বলে, আমাকে আজব লাগছে কেন? আমি কি তোমাদের কিছু বলেছি? হংজু উঠে স্টুডেন্টের কাছে গেলে তারা ওখান থেকে দৌড়ে চলে যায়। তারপর ওখানে ক্যাংহু চলে আসে যে ওখানে দাঁড়িয়ে ছিল। হংজু তাকে বলে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আর হংজু দৌড়ে এসে ক্যাংহুকে হাক করে। হংজু ক্যাংহুকে বলে, তুমি অনেক লেট করেছো। ক্যাংহু বলে, আমাকে মাফ করো। তারপর তারা দুজনে একসাথে একটা জায়গায় আসে, সেখানে এসে গান গায় আর অনেক মজা করে। তারা দুজনে একসাথে বাড়ি আসছিল। তখন হংজু বলে, আজকের দিনটা আমার অনেক ভালো গেল। ক্যাংহু বলে, হ্যাঁ, আর এমনিও আমি তোমার সাথে আজ ঘুরতে আসতাম, কারণ আমি আজ অনেক স্যাড ছিলাম। হংজু বলে, কেন, কি হয়েছে তোমার? ক্যাংহু বলে, আজ আমি আমার জব ছেড়ে দিয়েছি। হংজু রেগে যায় আর ক্যাংহুর হাতে মারে আর বলে, এটা কি আমার জন্য? আমি কি তোমাকে বলেছিলাম যে আমার জন্য তুমি আমেরিকায় যেও না? ক্যাংহু বলে, এমন কোনো ব্যাপার না, এটা আমার নিজের ডিসিশন। হংজু বলে, তাহলে তো ঠিক আছে, আর আমি এখন থেকে শুধু তোমার উপরেই ভরসা রাখবো। তারপর হংজু বাড়িতে এসে হাইজিনকে ফোন করে। হংজু হাইজিনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? হাইজিন বলে, আমি আর কখনো ডেট করব না কাউকে। তখন হংজু বলে, আমার পুরো বিশ্বাস আছে তুমি তোমার আসল ভালোবাসা পেয়ে যাবে। এটা বলে সে কল রেখে দেয়। হাইজিন একা একাই নিজেকে বলতে থাকে যে, জানি না আমার মাথা থেকে ইয়ন্তাকের ভাবনা কবে চলে যাবে। আমরা হংজুকে দেখি যে পরের দিন সকালে তার সমস্ত বুক আর জন্হুর নভেলগুলো রাস্তায় রেখে দিয়ে আসে। ক্যাংহো বাইরে বের হয়ে তার জুতোর ফিতা বাঁধতে গেলে সেই বইগুলোকে সে দেখতে পেয়ে যায়। হংজু বাইরে বের হয়ে সেই বইগুলোকে আর সে জায়গায় দেখতে পায় না। আসলে বইগুলো ওখানে ছিল না। তখন ওখানে ক্যাংহো চলে আসে আর হংজুকে বলে, তুমি কি কাজে যাচ্ছ? হংজু বলে, হ্যাঁ। ক্যাংহো তখন বলে, ঠিক আছে, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। তারা দুজন একসাথে যাচ্ছিল। তখন সেখানে ক্যাংহুর মা চলে আসে। ক্যাংহো তাকে মা বলে ডাকলে হংজু বুঝতে পারে এটা হলো ক্যাংহুর মা। হংজু ক্যাংহুর মাকে হাই বলে। তখন ক্যাংহুর মা হংজুকে বলে, ক্যাংহো এখানকার কিছুই চিনতো না, তোমাকে অনেক ধন্যবাদ তাকে নিয়ে ঘোরার জন্য। হংজু বলে, কোনো ব্যাপার না। এটা বলে সে তার হাত ছেড়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ক্যাংহো তার হাত আবার ধরে নেয় আর তার মাকে বলে, এটা আমার জিএফ। ক্যাংহুর মা বলে, আমি আমার ছেলের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই, তাই তুমি আমাদেরকে কিছুক্ষণ একা ছেড়ে দাও। হংজু বলে, ঠিক আছে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ক্যাংহু আর ক্যাংহুর মা ঘরের ভিতরে আসে। ক্যাংহুর মা ক্যাংহুকে বলে, তুমি এখনো পর্যন্ত ওই মেয়ের সাথেই আছো? ক্যাংহু তার মাকে বলে, আপনি কি হংজুকে চেনেন? ক্যাংহুর মা বলে, হ্যাঁ। আর তুমি এর জন্যই আমেরিকা যেতে চাচ্ছ না, তাই তো? ক্যাংহু বলে, এমন কোনো ব্যাপার না, আমার ডিসিশনের সাথে হংজুর কোনো যোগাযোগ নেই। ক্যাংহু আরও বলে, এটা আমার নিজের বিজনেস, তাই আমি ডিসিশন নেব যে আমি কোথায় থাকবো আর কোথায় থাকবো না। ওখানে বেগ আসলে ক্যাংহুর মা বেগকে বলে, আজ থেকে আমি এখানেই থাকবো, হোটেলে না। হংজুকে তার অফিসে দেখি। তখন বেগ হংজুর কাছে মেসেজ করে বলে, আজ থেকে ক্যাংহুর মা ক্যাংহুর বাড়িতেই থাকবে, তাই তুমি তার থেকে সাবধানে থেকো। আর হাইজিক বলে, জন্হুর নোবেলের জন্য একজন প্রডিউসার লাগবে, যদি কেউ আগ্রহী হতে চাও তাহলে আমাকে জানিয়ে দিও। আমরা হংজুকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে তার ঘরে যাচ্ছিল। চলে সে ক্যাংহুর মার কাছ থেকে লুকাচ্ছিল, কিন্তু তখন ওখানে ক্যাংহো চলে আসে আর হংজু চমকে যায়। হংজু ক্যাংহুকে বলে, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো, আর তোমার এখানে থাকা উচিত নয়, তোমার মা তো ঘরেই আছে, সে দেখে ফেলাবে। তখন ক্যাংহো বলে, আমার কোনো যায় আসে না, কি ভাবলো। তারপরে সে হংজুকে কাছে নিয়ে আসে আর ব্যাগ হাক করে। তারপর ক্যাংহো হংজুকে বলে, আমার মা এখানে হঠাৎ করেই চলে এসেছে, তাই তোমার কাছে হয়তো কিছুটা আজব লাগবে। হংজু বলে, এটা কোনো ব্যাপার না, আমি তেমন কোনো কিছুই ভাবিনি, কিন্তু তুমি আমার সাথে এভাবে দেখা করছো, তোমার মা দেখে ফেললে সে অনেক আনকমফোর্টেবল ফিল করবে। হংজু আরো বলে,
আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না। ক্যাংহো বলে আমার মা এমনই। হংজু বলে আমার মনে হচ্ছে আমার হাইজিনের সঙ্গে থাকাই উচিত হবে। ক্যাংহো বলে তার কোনো দরকার নেই, এই রুমটি তোমার, আর তোমার রুমে তুমি তোমার মতো করেই থাকবে, কোনো সমস্যা নেই। আর এখন তো আমার জবও নেই, তাই তোমার সঙ্গে আমি এখন অনেক সময় কাটাতে পারবো, আর তুমি এখানে থাকলে আমার সুবিধাও হবে। হংজু বলে এখন তোমার যাওয়া উচিত। ক্যাংহো বলে কিছুক্ষণ দাঁড়াও, তারপর সে আবার হাঁক করে। পরের দিন সকালে ক্যাংহো সংপিলের রেস্টুরেন্টে যায়। সংপিল বলে এখানে কিছু মেয়ে আসবে, আর সে ওই মেয়েগুলোকে দেখে ক্যাংহোকে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দেয়, আর ওই মেয়েগুলোকে ডেকে ওখানে বসায়। আর ক্যাংহো দাঁড়িয়ে সব দেখে। মেয়েগুলো ভাবে ক্যাংহো হয়তো ওখানকার ওয়ার্কার, তাই মেয়েগুলো ক্যাংহোর কাছে খাবারের অর্ডার দেয়। আর ক্যাংহো সংপিলকে হেল্প করে, কিন্তু সে হেল্প করার থেকে বেশি অনেক ক্ষতি করছিল, সে প্লেট ভেঙে ফেলে। ক্যাংহোর কাছে হংজুর মেসেজ আসে। হংজু ক্যাংহোকে বলে ঠিক সময়ে খেয়ে নিও। এটা দেখে ক্যাংহো অনেক খুশি হয়ে যায়। ক্যাংহোর মাকে দেখে যে অফিসে বসেছিল। ক্যাংহোর মার কাছে বিভিন্ন রিপোর্ট দেওয়া হচ্ছিল, সাথে এইটাও বলা হয় যে এই বছর 3 জন এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়েছে। তখন ওখানে আরেকজন এমপ্লয়ি বলে ওঠে হ্যাঁ, কারণ সে আরেক জায়গায় কাজ করতে যাচ্ছিল। এটা শুনে আরেকজন চুপ করায় দেয়। আর এসব বিশৃঙ্খলা দেখে বেক তাদেরকে ওখান থেকে বের করে দেয়। বেক ক্যাংহোর মাকে বলে তুমি নিজে ক্যাংহোকে কন্ট্রোল করতে পারছো না, আর সেই রাগ এখানকার এমপ্লয়ীদের উপর দেখাচ্ছ। ক্যাংহোর মা বলে হ্যাঁ, কারণ আমার হংজুর পরে অনেক রাগ হচ্ছে। তারপর বেক কোম্পানি থেকে বের হয় আর বলে জানি না এই ক্যাংহো এখন কোথায় গেছে। তখন ওখানে বেক হাইসুকে দেখতে পায়, আর হাইসুর কাছে এসে বেক বলে চলো আমরা একসঙ্গে ডিনার করতে যাই। হাইসু বলে আমরা এতটাও ক্লোজ না যে একসাথে ডিনার করতে যাব। হাইসু গাড়ির মধ্যে বসে পড়ে। তখন বেক গাড়ির ডোর খুলে হাইসুর ক্লোজে চলে আসে। হাইসু ভাবে হয়তো বেক তাকে কিস করবে, কিন্তু বেক তার জামার ভিতরে ঢুকিয়ে দেয় আর বলে তোমার ড্রেস বাইরে চলে আসছিল, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো হাইসু বলে তুমি আমার ড্রেসে কোন সাহসে হাত দিলে, এটা বলে সে তাকে ধাক্কা দেয় আর ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। হংজুকে দেখি যে ঘরে আসছিল আর ফোনে ক্যাংহুর সাথে কথা বলছিল। তখন উপর থেকে কেউ লেটার ফেলে, যেটা ছিল আসলে জন্হো। জন্হোকে ক্যাংহো দেখতে পায়। তারপরে সে জন্হোর কাছে আসে আর জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। জন্হো বলে ওটা হলো সেই লেটার যা তুমি আমার জন্য লিখেছিলে। এখন আমি এই লেটারটাকে কি করব, না পারবো পুরাতে না পারবো ছিঁড়ে ফেলতে, তাই তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। আর এখন আমি তোমার সঙ্গে নিজেই ব্রেকআপ করছি, এটা বলে সে লেটারটি ফেলে দেয়। আর লেটারটি গিয়ে পড়ে ক্যাংহোর মায়ের মাথার উপরে। ক্যাংহোর মা দেখতে পায় হংজুর সাথে কোনো ছেলে রয়েছে। জন্হো বলে আর কোনো কিছু না, এখন আমি তোমার সঙ্গে নিজেই ব্রেকআপ করছি। হংজু বলে এটা ঠিক ডিসিশন নিয়েছো, আমি জানি প্রথম তোমার কষ্ট হবে, মনে হবে মরে যাই, এমনটা আমারও হয়েছিল, কিন্তু পরে আসল ভালোবাসা পেলে তোমার সব ঠিক হয়ে যাবে। আমাকে দেখো, আমিও প্রথমে অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন ক্যাংহুকে পেয়ে তোমার কথা পুরোপুরি ভুলে গিয়েছি। হংজু নিচে এসে লেটারগুলো কুড়াচ্ছিল, তখন সেখানে ক্যাংহুর মাকে দেখতে পাই। হংজু বাহানা দিয়ে মিথ্যা কথা বলে যে এগুলো বাচ্চারা ফেলেছে। তখন ক্যাংহুর মা বলে তুমি আসলেই অনেক কিউট। পরের সিনে আমরা হাইজিন আর ক্যাংহুকে দেখি, যারা একসাথে সংপিল রেস্টুরেন্টে ছিল। ক্যাংহু হংজুর কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়, আর সংপিল হাইজিনকে বলে যে হংজুর বস চাই হংজু জন্হোর সঙ্গে কাজ করুক, কিন্তু হংজু সেটি বারণ করে দেয় যে সে কাজ করবে না। আর সে এই কথাটি ক্যাংহুর সঙ্গে বলতে বারণ করে দেয়, কারণ ক্যাংহু তার জব ছেড়ে দিয়েছে। কিন্তু ক্যাংহু এই কথাটি শুনে নেয় আর ওখানে এসে বলে আমি এখন হংজুকে আনতে যাচ্ছি। ক্যাংহু বের হয়ে যায়। তারপরে আমরা হংজুকে দেখি যে ক্যাংহুর মায়ের সঙ্গে কথা বলছিল। ক্যাংহুর মা বলে আমি এখানে ক্যাংহুকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হংজু বলে ক্যাংহু কি রাজি হয়ে গিয়েছে? ক্যাংহুর মা বলে আমার সিদ্ধান্তই হলো ক্যাংহুর শেষ সিদ্ধান্ত, কিন্তু সে এখন আমার কথা শুনে না, আগে সবসময় শুনে চলতো, আর তুমি তাকে যেতে দাও। হংজু বলে আমি ক্যাংহুকে আটকিয়ে রাখিনি, আর ক্যাংহু নিজেই আমার কাছে এসেছিল যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে আমাকে ওই সময় অনেক কেয়ার করেছিল, ওই প্রথম যে আমাকে কিস করেছে, এমনকি সে আমাকে ঘুরতেও নিয়ে গিয়েছে। ক্যাংহুই প্রথমে আমাকে প্রপোজ করেছিল, আর আমাদের বন্ধুত্ব থেকে তারপর রিলেশন শুরু হয়েছে। ক্যাংহুর মা বলে জানি না ক্যাংহু কত মেয়েকে এমন কথা বলেছে, আর সবাই লাস্টে অনেক বেশি কষ্ট পায়, আর তুমিও পাবা, কারণ ক্যাংহু কাউকে রিয়েল লাভ করে না। ক্যাংহুকে দেখতে পাই যে হংজুর কাছে আসছিল, কিন্তু সে ওই লেটারটি দেখতে পায় যে লেটারটি জন্হো ফেলেছিল, আর সেখানে লেখা ছিল আমি সবসময় জন্হোকেই ভালোবাসে যাব। ক্যাংহু একটু কষ্ট পায় আর হংজুর কাছে এসে বলে এসব কি। হংজু তখন বলে তোমার কি আমেরিকাতে অনেকগুলো জিএফ ছিল, আর তুমি সবাইকে ভালোবাসার কথা বলে সবাইকেই ধোঁকা দিয়েছিলে? তখন ক্যাংহু বলে তুমি কি আজ আমার মায়ের সাথে দেখা করেছিলে? হংজু বলে হ্যাঁ, কি হয়েছে? তোমার মাই তো আমার সঙ্গে সবকিছু বলেছে। ক্যাংহু বলে এসব বিশ্বাস করো না, আমার পরে ভরসা রাখো, আর তোমার তো আমার ব্যাপারে কোনো ভরসাই নেই, এজন্য তুমি জন্হোর ব্যাপারে আমার কাছে কিছুই বলনি। হংজু বলে আমি জন্হোর সাথে ব্রেকআপ করে নিয়েছি, ওটা নিয়ে আর তোমাকে ভাবতে হবে না, এখন তুমি তোমার ব্যাপারে ভাবো। তোমার উপরে আমি ভরসা করতে পারছি না, যদি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও তখন কি হবে? আমার সাথে এমন আগেও একবার হয়েছে, তাই আর একবার হোক সেটা আমি চাই না। তুমি যদি আমাকে না বলে আমাকে রেখেই
আমেরিকা চলে যাও তখন আমি সেই কষ্ট কিভাবে সহ্য করব। এটা বলে সে ওখান থেকে স্যাড হয়ে রুমের ভিতরে চলে যায়। পরের দিন সকালে ক্যাংহোকে দেখি যে তার মাকে দেখে আর তার মাকে বলে আপনি এখন অফিসে যাননি, আমি অনেক ক্লান্ত, আমি আরো ঘুমাতে চাই। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। হংজুকে দেখি যে তার স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল আর সে দেখতে পায় দুইটা বাচ্চা চুরি করে পালিয়ে যাচ্ছে। তা দেখে তার মনে পড়ে সে আর ক্যানহো একসময় চুরি করে স্কুল পালিয়ে গেছিল। তারপর ওখানে হাইজিন চলে আসে। হংজু হাইজিনকে বলে যে তার আর ক্যানহোর সাথে ঝগড়া হয়েছে। হাইজিন বলে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, চলো আমরা খেতে যাই। তারা খেতে চলে যায় আর সংপিলকে দেখে যে ক্যাংহোর বাড়িতে এসেছিল। অন্যদিকে হংজু হাইজিনকে বলে যে সে ক্যাংহোকে বলে দিয়েছে ক্যাংহো তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। হাইজিন বলে তুমি তো জানোই ক্যাংহো তোমাকে ছাড়া কোথাও যাবে না, তাহলে তোমার তাকে এমন বলা উচিত হয়নি। হংজু বলে ক্যাংহোর মা আমাকে বলেছিল ক্যাংহো নাকি আমাকে ভুলে যাবে আর আমাকে রেখে চলে যাবে, তাই আমি রাগের মাথায় বলে দিয়েছি। অন্যদিকে সংপিল রে ক্যাংহো সব বলছিল যে হংজু আর তার কি নিয়ে ঝগড়া হয়েছে। তখন সংপিল বলে হংজু একবার বলেছিল হংজুকে রেখে যখন তার ছোটবেলার বয়ফ্রেন্ড চলে গিয়েছিল তখন সে আমাকে বলতো সে চাই সে একবার ফিরে আসুক যাতে সে তার ওই বয়ফ্রেন্ডকে ভালোভাবে বাই বলতে পারে। তখন ক্যানহোর মনে পড়ে যে যখনই হংজুর সঙ্গে তার দেখা হয়েছে তখনই হংজু তাকে বারবারই বাই বলেছে। আমরা ইয়নতাককে দেখি যে ফুটবল খেলছিল আর সেখানে হাইজিনও ছিল যে হাঁটছিল। বল হাইজিনের দিকে লাগতেই যাচ্ছিল তখনই ইয়নতাক হাইজিনের সামনে চলে আসে আর বলের আঘাত ইয়নতাকের নাকে লাগে আর অনেক ব্লিডিং হয়। ইয়নতাককে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে হাইজিন আসে। হাইজিনকে দেখে ইয়নতাক এমন অভিনয় করে যেন সে ঘুমিয়ে আছে। হাইজিন বলে আমি জানি তুমি ঘুমাওনি, আমি শুধু দেখতে চাই তোমার কতটুকু আঘাত লেগেছে। এটা শুনে ইয়নতাক উঠে যায় আর বলে আমি একদম ঠিক আছি, কিছু হয়নি। হাইজিন তার ফেসে হাত দিয়ে চেক করতে যাচ্ছিল কিন্তু ইয়নতাক তার হাত ধরে নাই। হাইজিন বলে তুমি কি আমাকে এটা বলতে চাচ্ছ যে তুমি আমাকে পছন্দ করো না? তখন ইয়নতাক বলে আমি তোমাকে পছন্দ করি আর অনেক পছন্দ করি, আমি তোমাকে শুরু থেকেই পছন্দ করি আর আমার জীবনে একমাত্র মেয়ে শুধু তুমি, এটা সে অনেকবার বলতে থাকে। তখন হাইজিন বলে এতবার বলার দরকার নেই, আমি বুঝতে পেরে গিয়েছি। তো ইয়নতাক হাইজিনকে তার কাছে নিয়ে আসে আর তাকে কিস করে। অনেক রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। ক্যাংহোর মা বাসায় এসে সংপিলকে দেখতে পাই। সংপিলকে জিজ্ঞাসা করে তুমি কে? তখন সংপিল বলে আমি হলো ক্যাংহোর ফ্রেন্ড, আর ক্যাংহো যে কোথায় গেছে কি জানি, এমাত্রই তো ছিল। ক্যাংহোর মা উপরে আসলে ক্যাংহোকে দেখতে পাই। তখন সে ক্যাংহোকে বলে তুমি এখানে কি করছো, তোমার ঠান্ডা লেগে যাবে তো। ক্যাংহো তার মাকে বলে যখন আপনি কোরিয়া ছেড়ে চলে গিয়েছিলেন তখন কি আপনার আফসোস হয়েছিল? ক্যাংহোর মা বলে না। তখন ক্যাংহো বলে আমার অনেক আফসোস হয়েছিল, আমি আমেরিকা যেতে চেয়েছিলাম না, আমি হংজুর সাথে থাকতে চেয়েছিলাম আর এখন আমার হংজুর অনেক মনে পড়ছে। এটা বলে সে ওখান থেকে চলে আসে। হংজু কাজ করছিল, সে দেখতে পাই 6টা বেজে গেছে, তার ছুটি হয়ে গিয়েছিল। সে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসছিল। তখন রাস্তার মাঝখানে একটি বাইক চলে আসে আর হংজুর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল কিন্তু ক্যাংহো তাকে বাঁচিয়ে নেয়। ক্যাংহো বলে তুমি ঠিক আছো তো, তুমি দৌড়াচ্ছিলে কেন? আমি নিজেই তোমার কাছে আসছিলাম। এপিসোডের শেষে আমাদের পাস্টের সিন দেখানো হয় যেখানে হাইজিন আর হংজু খাবার খাচ্ছিল। হাইজিন হংজুকে বলে আমার বাবা আমাদের দুজনের জন্য টাকা দেবে যেন আমরা ইউরোপে গিয়ে পড়াশোনা করতে পারি, সাথে জবও পেতে পারি। হংজু বলে আমি যাব না, আমি এখানে জব পেয়ে গিয়েছি আর এমনিও আমার যাওয়ার ইচ্ছা নেই, তুমি যাও। হাইজিন বলে তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? তখন ওখানে সংপিল চলে আসে। হংজু হাইজিনকে বলে এখানে সংপিলকে কে ডেকেছে, তুমি ডেকেছো? তখন সংপিল বলে আমাকে যেই ডাকুক তাতে সমস্যা কি, এমনিও আমাদের তিনজনের খাবারের টেস্ট একই রকম। তারপর সংপিল সবাইকে বলে ক্যাংহো কাউকে না বলে আমেরিকা চলে গেছে। এটা শুনে হংজু কান্না করে। তখন হাইজিন বলে তোমার আবার কি হলো, কান্না কেন করছো? তখন হংজু বলে জানি না আমার চোখ থেকে জল কেন পড়ছে আর আমার বুকের এপাশটা ব্যথা করছে, কেন জানি আমার হার্টে খুব ব্যথা করছে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।